হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পেজের দ্বিতীয় এবং আজকের জন্য দ্বিতীয় একটা লাইভ। তো এখন যেটা আলোচনা করব সেটা হলো বর্তমানে ছোট বাচ্চাদের, আমাদের বেবিদের, নিউবর্ন বেবি বা 1 বছরের নিচে যে বাচ্চাদের অথবা 2-3 বছরের যে বাচ্চাদের বর্তমানে যে কমন সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হলো ফাইমোসিস ডিজিজ। ফাইমোসিস অর্থাৎ পেনিস সম্পূর্ণ না ফুটে না, অর্থাৎ আমাদের পেনিসের সামনের অংশটা যেটাকে আমরা গ্ল্যান্ড পেনিস বলি, অর্থাৎ পেনিসের যে মানে মাথাটা, যেটা সুপারির মাথা বলে গ্রামের লোকজন, আর ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় গ্ল্যান্ড পেনিস। হ্যাঁ, এই গ্ল্যান্ড পেনিসের উপরে যে ফরেস্কিনটা থাকে এটা সাধারণত বাচ্চাদের জন্মের পরে খোলা থাকে না, আস্তে আস্তে বয়সের সাথে সাথে এটা খুলে যায়। তো কিছু ক্ষেত্রে দেখা গেছে বাচ্চার বয়স 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে, ওটা একবারে টোটালি বন্ধ। ইভেন আপনার বাচ্চাগুলো যখন প্রস্রাব করতে যায়, প্রথমে প্রস্রাবটা আসে গ্ল্যান্ড পেনিসের মাথাটার উপরিভাগে জমা হয়ে ফুলে যায় বেলুনের মতো, এবং এই বেলুনের মতো ফোলাটা থেকে প্রস্রাবটা সুয়ের মতো আস্তে আস্তে করে, মানে একবার বের হয় আরেকটু বের হয় না, বাচ্চাদের প্রস্রাবটা ক্লিয়ার হয় না। তো এইটাই হলো মূলত ফাইমোসিস ডিজিজ। এটা বর্তমানে একবারে একটা কমন ডিজিজ হয়ে গেছে বাচ্চাদের জন্য। আর এই ডিজিজটা আসলে অনেকগুলো সমস্যা, মানে এইটার কারণেই হয়। যেমন বাচ্চাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, অর্থাৎ বাচ্চারা মানে সঠিকভাবে প্রস্রাব না করতে পারার কারণে অথবা প্রস্রাবের পরে কিছুটা প্রস্রাব ফরেস্কিনটার নিচে লেগে থাকে, ওখানে একটা মানে ওখানে কিছু চর্বি জাতীয় কিছু ময়লা জমা হয়ে থাকে। এই ময়লাগুলো পুরো ইউরিনারি ট্র্যাক্টটাকে ইনফেকশন করে রাখে, যার কারণে বাচ্চাদের দেখা গেছে যে প্রস্রাবও ক্লিয়ার হচ্ছে না, ঘন ঘন জ্বর হয়ে যাচ্ছে, এবং বাচ্চার যে অ্যান্টিবডি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে আমরা অনেক ডাক্তারের কাছে যাই ইদানিং। মনে করেন যে অনেকে দেখলাম আমার কাছে বাচ্চা, আমি যেহেতু বাচ্চাদের ডিভাইস কসমেটিক খাতনাটা করি, এই ধরনের পেশেন্ট গুলো আমার কাছে মানে আসে, অনেকেই আসে। তো এটা দেখি যে বেশিরভাগ বাচ্চা মানে ফুটাইতে যায় আবার ভিতরে ইন্টারনাল ইনজুরি করে ফেলায়। অর্থাৎ যখন এটা জোর করে আপনি ফুটাতে যাবেন, কারণ বাচ্চাদের তো স্কিনটা থাকে একেবারে মানে খুব হালকা, তো গ্ল্যান্ড পেনিসের উপর থেকে যখন আপনি স্কিনটাকে প্রেসার ক্রিয়েট করে ফুটাবেন, তখন কিন্তু ভিতরে একটু মানে হেমোরাইজ হবে, অর্থাৎ ভিতরে ইনজুরি হওয়ার চান্স থাকে। আর এই ইনজুরিটার কারণে মানে ইন্টারনাল ইনজুরি আপনি উপর থেকে দেখতে পারতেছেন না, বাট ভিতরে কিন্তু ইনজুরি থাকে যায়। তো এই ইদানিং একটা পেশেন্ট পাইছিলাম যার গ্ল্যান্ড পেনিসের সাথে ফরেস্কিনটা একবারে জয়েন হয়ে গেছে, অর্থাৎ দুটা গাছ এরকম পাশাপাশি থাকলে যেরকম জয়েন হয়ে যায়, ঠিক একই রকম যখন আপনার ভিতরে মানে গ্ল্যান্ড পেনিসের উপরে এবং ফরেস্কিনটার নিচে ইনজুরি থাকবে, ওই ইনজুরি অবস্থায় যদি আপনি কোনো ট্রিটমেন্ট অথবা কোনো অয়েন্টমেন্ট বা কোনো ক্রিম, অ্যান্টিবায়োটিক ক্রিম ইউজ না করেন, সেক্ষেত্রে এই গ্ল্যান্ড পেনিসের সাথে ফরেস্কিনটা জয়েন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন কথা হচ্ছে এটা স্থায়ী ট্রিটমেন্ট কি? এই রোগের স্থায়ী ট্রিটমেন্ট হচ্ছে আপনার সার্কামসিশন, অর্থাৎ যেটাকে আমরা খাতনা বলি, সুন্নতে খাতনা। এটাই হলো, এর কোনো বিকল্প নাই। এখন বলতে পারেন বাচ্চার বয়স 1 বছর, সেক্ষেত্রে খাতনা ইটস নট ফ্যাক্ট, ঠিক আছে? মানে বয়সটা কোনো ব্যাপার না, যে কোনো বয়সী বাচ্চাদের সুন্নতটা করে দিলে এটা সুবিধা অনেক। যেমন তার ঘন ঘন যে প্রস্রাব হওয়ার যে একটা প্রবণতা, ওটা থাকবে না। অ্যান্টিবডিটা অর্থাৎ ইমিউনিটি সিস্টেমটা এটা একটু হলেও গ্রো আপ করবে, বা অ্যান্টিবডিটা আস্তে আস্তে যে ঝুঁকিতে থাকে, যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যে কমে যায়, এই ক্ষমতাটা তার আসলে আর হারাবে না, ওই অবস্থায় স্থির থাকবে। আর সর্বোপরি কথা হচ্ছে যে আপনি একটা মানে রোগের ট্রিটমেন্টের পাশাপাশি একটা মানে বাচ্চার একটা সুন্নত কাজে সারে নেবেন, অর্থাৎ আপনার এক ঢিলে দুই পাখি হইলো, বাচ্চাটাও ঘন ঘন অসুস্থ হইলো না এবং তার সুন্নতে খাতনাটাও হয়ে গেল। এখন 1 থেকে 2 বা 3 বছরের বাচ্চাদের আমাদের সাধারণত নর্মালি গ্রামে যারা খাতনা করা অবস্থা এরা করে না, তো সেক্ষেত্রে এটা একটু এক্সপেন্সিভ। অনেকের ভিতরে এটা মানে প্রশ্ন আসতে পারে যে এটা তো অনেক এক্সপেন্সিভ, তো এটা আমরা কিভাবে করব? তো ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহ আমি এটা করে দিচ্ছি খুব অল্প খরচে ছোট বাচ্চাদেরও। ঠিক আছে, এখানে আমি মোটামুটি আমার অ্যাডে দেওয়া আছে যে একদিনের বাচ্চা থেকে যে কোনো বয়সীদের আমি ডিভাইস কসমেটিক্স এর মধ্যে খাতাটা করে দিই। তো ইনশাল্লাহ এটা মানে তেমন কোনো রিস্ক নাই, বা এখন পর্যন্ত আল্লাহর রহমতে নেগেটিভ রিভিউ আসে নাই। আমি এটা করতেছি, যত ছোট বাচ্চাই হোক না কেন, যদি ফাইমোসিস রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে বিকল্প ট্রিটমেন্ট নিয়ে সময় বা কালক্ষেপণ না করে আপনার যত দ্রুত সম্ভব বাচ্চার সার্কামসিশনটা করে নেবেন। ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। আদারওয়াইজ মানে এটা ভালো হওয়ার
সম্ভাবনা নেই বললেই চলে। যদিও অনেকে ফুটাই দেয়, ফুটানোর পরে দেখা গেছে কিছুদিন ফুটানো থাকে, এরপরে আবার যেমন ছিল ওই প্রস্রাবটা আর করতে পারে না, প্রস্রাবটা আসছে গ্ল্যান্ড পেনিস থেকে বের হয়, বাট ফরেস্কিনটার নিচে জমা থেকে ওই ফরেস্কিনটা বেরোনোর মধ্যে ফুলে যায়, ফুলে যাওয়ার পরে ওখান থেকে আস্তে আস্তে প্রস্রাবটা বের হয়। আর যদি আপনি বাচ্চাটার সার্কামসিশন বা খাতনাটা কমপ্লিট করে নেন, সেক্ষেত্রে এই রোগ আর দ্বিতীয়বার হওয়ার কোনো চান্স নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এছাড়াও আমি আরেকটা সুখবর দিব আপনাদেরকে, যে যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট আছেন বা হিমোফিলিয়ার পেশেন্ট, অর্থাৎ যাদের থ্যালাসেমিয়া রক্ত শূন্যতা রোগে এরকম কিছু বাচ্চা আসছে বা প্রতিবন্ধী কিছু বাচ্চা আছে, যাদের খাতনা আসলে কেউ করতে চায় না, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেকে করে দিচ্ছি এবং রেজাল্ট মানে অত্যন্ত পজিটিভ। এই ধরনের পেশেন্ট যদি আপনাদের কারো থেকে থাকে, থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া, হিমোফিলিয়াটা কি? হিমোফিলিয়া হলো যাদের ব্লিডিং টাইমটা বেশি এবং ক্লটিং টাইমটা খুব শর্ট, এটাই হলো হিমোফিলিয়া। তো হিমোফিলিয়ার পেশেন্টদের আলহামদুলিল্লাহ আমি করে দিচ্ছি বা দিচ্ছি। যাই হোক, মানে এই ভিডিওটা থেকে যদি আপনাদের কারো কোনো উপকারে আসে, তাহলে দয়া করে একটা লাইক, কমেন্ট বা শেয়ার করে দিবেন। সকলকে মানে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই দ্বিতীয় লাইভটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।